ঢাবি খাওয়া ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা পরবর্তী 30 দিনের পড়ার রুটিনটা কেমন হবে চলো দেখে নেওয়া যাক। 3টা সাবজেক্টই তোমাকে প্রত্যেকদিন পড়তে হবে এবং কোন দিন কোন টপিক পড়বা সেটা আমরা ইন ডিটেইলস একটু দেখে নেই। এভাবে করে যদি তুমি পড়তে পারো খুব ভালো একটা ফলাফল আশা করতে পারো। ডে 1-এ কি থাকছে, বাংলা অংশে যেখান থেকে তোমার গদ্য পদ্য, হ্যাঁ 8টা প্রশ্ন আসবে, গদ্য পদ্য সহপাঠ, সেখান থেকে তোমার অপরিচিতা প্রথম দিন থাকতেছে। ইংরেজিতে কি ইউনিট 1 থাকছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে কি টেন্স ন্যারেশন দিয়ে আমরা শুরু করব। আর এদিকে একটি ধ্বনি বর্ণ যেখান থেকে প্রত্যেক বছর ধ্বনি অংশ থেকে একটা প্রশ্ন থাকে, এইটা আমরা পড়বো, ঠিক আছে। তারপরে দেখো জিকে অংশে কি থাকছে, প্রাচীন বাংলার ইতিহাস অর্থাৎ জনপদ, এখান থেকে কিন্তু ঢাবিতে মোস্ট ইম্পর্টেন্ট এইটা, প্লাস হচ্ছে মৌর্য, গুপ্ত, পাল, সেন, খুবই অল্প, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তোমার পড়াশোনা করা উচিত। এরপরে দেখো যে ব্যাপারটা প্রত্যেকটা দিনের শেষে দেওয়া হচ্ছে মেমোরাইজিং 1 বা মুখস্থ 1, এগুলো কি মুখস্থ আইটেম, মোট 5টা বাংলায়, 5টা হচ্ছে তোমার ইংরেজিতে, একটা দুইটা কম বেশি হতে পারে। তো এই আইটেমগুলো প্রত্যেকদিন 20টা করে পড়বা। কিভাবে পড়বা আমি ভিডিও শেষে বলে দিব। তো 20টা করে যদি 5টা আইটেম 100টা করে হয়, বাট কিভাবে পড়বা একদম ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। ডে 2-তে কি থাকছে, বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা হচ্ছে মূল বইয়ের একটা পদ্য, ধ্বনি ও বর্ণ পরিবর্তন এবং যুক্ত বর্ণ। খুবই অল্প পড়াশোনা তোমাদেরকে দিচ্ছি, যেটা আসলেই করা সম্ভব। তোমরা এতদিন পড়াশোনা করছো, সবাই কিন্তু মোটামুটি পড়াশোনা করে এই টপিকগুলো মিনিমাম একবার পড়ছো, সো খুব বেশি টাইম কিন্তু লাগবে না। এদিকে ইউনিট 2 ভয়েস এবং মেমোরাইজিং পার্টটা পড়বে, পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী, বাণিজ্যিক যে ধরনের সংস্থাই হোক না কেন, ঢাবির জন্য এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিন তুমি এটা পড়বা। দেখো কিভাবে পড়বা, 3টা সেগমেন্টে ভাগ করে নিবা। দেখো 50 দিন আসছে, তার মানে কি তোমাকে 6 ঘন্টা করে পড়াশোনার টাইম ধরতে হবে এরকম সেগমেন্টে। সকাল 6টা থেকে দুপুর 12টা, 12টা থেকে 6টা বা 6টা থেকে 12টা, এর মধ্যে তুমি নিজের কাজগুলো করবা, যতটুকু মিনিমাম টাইম ওয়েস্ট করে পারো এটা চেষ্টা করবা। আর পুরো এই 3টা টাইমে 3টা সাবজেক্ট পড়বে, এইভাবে রুটিনটা সাজানো উচিত। আমি এইভাবে তোমাকে 2 ঘন্টা পড়তে হবে, 3 ঘন্টা পড়তে হবে এরকম না। এই যেতে কি টার্গেটগুলো তোমাকে সুন্দর করে কমপ্লিট করতে হবে। তৃতীয় দিন বিলাসী সন্ধি এবং মুখস্থ আইটেম, যেগুলো আমি পরে বলে দিব। ইউনিট 3 এবং রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম অংশ খুব বেশি কঠিন কিন্তু না, তোমরা যতটা কঠিন ভাববো। এবং এদিকে মুসলিম শাসনামলটা তুমি পড়লা। তারপরে দেখো বিদ্রোহী, এদিকে উপসর্গটা পড়লা, খুব ইম্পর্টেন্ট দুইটাই ঢাবির জন্য। ইউনিট 4 রিটেনের জন্য আমরা ফার্স্ট পার্ট বইটা মূলত পড়বো। রাইট ফর্ম অফ ভার্ব এবং মেমোরাইজিং আইটেম থাকছে, তাহলে 2 দিনে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট করতেছি। তারপরে দেখো ইংরেজ শাসনামল, এখান থেকে টিকেতে কিন্তু 1 নম্বর আসতেই পারে। এবার দেখো ডে 5-এ তুমি কি পড়বো, আমার পথ আর মানব কল্যাণ, 2টা প্রবন্ধ রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমাজটা তুমি শুরু করলা, প্রথম অংশটা পড়লা, 6টা ভাগে 3টা প্রথম দিনে পড়লা। ইউনিট 5টা পড়লা রিটেনের জন্য। রিটেনে কি পড়বা, প্যারাগ্রাফ পড়বা, সেন্টেন্স বিল্ডিং, আর কিছু লাগবে না। এই 2টা টাইপের দিকে খেয়াল রেখে পড়লেই হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি পড়বা, এই যে জাস্ট তুমি প্রথম অংশটা পড়লা, ঠিক আছে। 2 ভাগ করে নিবা। এতদিন তো কম বেশি পড়ছো তাই না, জানো। এখন 2 ভাগ করে নিবা, খুব বেশি সময় তো লাগবে না, 3 ঘন্টাই লাগলো। বাট তারপরও দিনে তোমার যখন দেখবা যে টার্গেটটা ফুলফিল হয়ে যাচ্ছে, তোমার আর প্যারা লাগবে না, ঠিক আছে। পাকিস্তান আমলটা তুমি সুন্দর করে পড়লে। তারপরে দেখো বাংলা অংশে প্রতিদান আর পদ্মা, ছোট্ট 2টা কবিতা এবং সমাসের দ্বিতীয় অংশটা তুমি পড়ে নিলা, বাকি যে 3টা ছিল ভাগ। হ্যাঁ, তারপরে দেখো ইংলিশে কি ইউনিট 6 পড়লা, ঠিক আছে। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় অংশটা তুমি কমপ্লিট করে নিলা এবং মহান মুক্তিযুদ্ধ পার্ট 1, তার মানে প্রথমে তুমি এরকম 47 থেকে 70 পর্যন্ত পড়লা। হ্যাঁ, তারপর দেখো গৃহ আহ্বান, 2টাই হচ্ছে আমাদের প্রবন্ধ। পদ প্রকরণ খুব ইম্পর্টেন্ট ঢাবির জন্য, এটা পড়লা। তারপরে এই যে ইউনিট 7 এটা পড়লা, কন্ডিশনাল সেন্টেন্স, যেটা ঢাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধ পার্ট 2, 71-এর ঘটনা, 71-এর খুব পর যেটা ঘটেছে ওইটা পড়লা। সোনার তরী খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা কিন্তু পদের জন্য একটু বেশি টাইম দিচ্ছি, কারণ টপিকটা একটু কমপ্লেক্স, বাট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো এদিকে সেন্টেন্স পড়তেছো, ইউনিট 8 মেমোরাইজিং আইটেম কি সেগুলো লাস্টে বলে দেবো, আমি তো আগেই বলছি ভাইয়া। দেখো জনসংখ্যা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্যেক বছর এখান থেকে ঢাবিতে মাস্ট একটা প্রশ্ন আসে জিকেতে। দেখো মাসি পিসি ক্রিয়ার কাল এবং হচ্ছে মুখস্থ আইটেম, পাশাপাশি তাহারই পরে মনে ফেব্রুয়ারি 1969 এবং ক্রিয়ার কাল, 2টা সেগমেন্টে কিন্তু ভাগ করা আছে। ক্রিয়ার কাল 1 এবং 2, কাল কিন্তু খুব বেশি আছে তাও না, মানে একটু ধরে পড়বা। কিভাবে পড়বা, প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করবা, তারপরে এমসিকিউ গুলো ক্লিয়ার করবা, তারপরে হচ্ছে তুমি লাস্টের দিকে গিয়ে কিছু মডেল টেস্ট দিও। 30 দিন মোটামুটি তোমার যাদের কনসেপ্ট ক্লিয়ার না তাদের মাস্ট তোমাদেরকে 30 দিনে কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। এদিকে ইউনিট 9 কমপ্লিটিং সেন্টেন্সেস, এটা কিন্তু আসে। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপারগুলো তোমার হচ্ছে নানাভাবে দিয়ে দেয়। তারপরে দেখো এদিকে হচ্ছে ইউনিট 10-এর মধ্যে সেন্টেন্স কারেকশন, যেখান থেকে মাস্ট কোশ্চেন আসবে, যখন তুমি রাইট ফর্ম ভার্ব পারো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারো, হ্যাঁ, বা পার্টস অফ স্পিচ থেকে মোটামুটি তোমার একটা ধারণা
ধারণা আছে, তখন তুমি সেন্টেন্স কারেকশন ইজিলি করতে পারবে, খুব বেশি একটা প্যারা হবে না, ভয়েস নারেশন ভালো বললেই হয়। এরপরে দেখো আমরা কি করব, এর পরবর্তীতে আমরা 11তম যে দিন সেখানে নেকলেস পড়ছি, দ্বিরুক্ত শব্দ, বাংলা অনুজ্ঞা। দেন দেখো তোমার ইউনিট 11 সেন্টেন্স কারেকশনটা আমরা 3টা ধাপে পড়তেছি, মানে এটা একটু কঠিন, বা 3 দিন ধরে পড়বো, ঠিক আছে, প্যারা নাই তো। দেখো বাংলাদেশের শিল্প সাহিত্য ঐতিহ্য, চিত্রশিল্পী, চলচ্চিত্র, নাচ গান প্রতিষ্ঠান, গণমাধ্যম, এগুলো জিকেতে পড়বা। তারপরে দেখো 18 বছর বয়স সুচেতনা, কারক আমরা 2 ক্লাস নিচ্ছি, হ্যাঁ, মহাজাগতিক কিউরেটার সিস্টেমেটিক্যালি যাবে। দেখো এবার হচ্ছে ফিগার অফ স্পিচ, যেটা থেকে ধাবিতে বিগত 2-3 বছরে কিন্তু কোশ্চেন আসতেছে, এই বছরও আসার সম্ভাবনা প্রায় 90%। প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য এবং অবস্থান বাংলাদেশের গুলো খুব ভালো করে পড়বা। আমি কিংবদন্তির কথা বলছি এবং ছবি, 2টা কবিতা একটু ভালো করে পড়লা। নাম্বার জেন্ডার খুবই কাছাকাছি টপিক, ঠিক আছে, এই 2টা সুন্দর করে পড়লা। বাংলাদেশের অর্থনীতি এবং শিল্প, হ্যাঁ, খুব স্পেসিফিক জায়গা থেকে এখান থেকে কোশ্চেন হয়, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। ডে 15 রেইনকোট পড়লা, বানানের নিয়ম পড়লা, এদিকে ট্যাগ কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন পড়লা। বাংলাদেশের সম্পদ, মেমোরাইজিং আইটেম তো চলবেই, হ্যাঁ। তারপরে চলো আমরা দেখি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। ফুল সিলেবাস কিন্তু ভাইয়া পড়তেই হবে ঢাবির জন্য। উচ্চারণের নিয়ম খুব ইম্পর্টেন্ট, যেহেতু সিলেবাস ভুট টপিক। নাউন প্রোনাউনটা একদিনে শেষ করলাম, প্রোনাউনটা ঢাবির জন্য ট্রিপল স্টার একটা ইম্পর্টেন্ট টপিক। পুরস্কার সম্মাননা প্রত্যেক বছর ঢাবিতে প্রশ্ন হয়। বাংলা নব্য লেখক দিকের প্রতিনিবেদন, সংখ্যাবাচক, নরনারীবাচক, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট সব কিছু তো আমরা পড়বো, তাই না। তারপর দেখা একদিন আমরা ভার্বের যে প্রকারভেদ, ভয় পাবা না ভাই, ওই যে জিরান পার্টিসিপল, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটা একটু ভালো করে পড়বা। পজিটিভ ভার্বটা একটু ভালো করে পড়বা, তাহলে দেখবে তো কমন চলে আসছে। বিখ্যাত ব্যক্তি, বই, উক্তি, এখান থেকে 2টা প্রশ্ন প্রত্যেক বছর ঢাবিতে হয়। ধাতুটা মুখস্থ করবা ভালো করে, হ্যাঁ। তারপরে দেখো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, 2টা পার্টস অফ স্পিচ আমরা একদিনে পড়বো, খুবই ছোট, খুবই অল্প, বিশ্বাস করো ভয় পাওয়া যাবে না। বিশ্ব সভ্যতা প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে, আগেরবার সম্ভবত 2টা আসছিল। প্রকৃতি প্রত্যয় 1, প্রকৃতি প্রত্যয় 2, 2 ভাগে তোমরা প্রকৃতি প্রত্যয়গুলো একটু পড়বা, কিছুটা মেমোরাইজিং এর মতোই, ঠিক আছে, যদিও এগুলো গ্রামাটিক্যাল আইটেম। কনজাংশন, ইন্টারজেকশন, কনজাংশন এই টপিকটা না আন্ডাররেটেড অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য, বাট ঢাবিতে কেন জানি কনজাংশন অনেক বেশি পছন্দ করে, ঠিক আছে, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বা। তারপরে দেখো বিশেষ সংবাদ সংস্থা, গেরিলা, বিমান সংস্থা এবং সংসদের নাম বা পার্লামেন্টের নাম, এগুলো একদিনে পড়া যায়, ছোট্ট ছোট্ট শখ ভালো করে পড়বা। পার্টস অফ স্পিচ 1 মানে কি, এই যে তোমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ো, তাই না, যে কোনটা কোন পার্টস অফ স্পিচ একটা লাইনের ভিতর থেকে তোমরা বের করো, তো সেইটা একটু প্র্যাকটিস করবা। তারপর দেখো বিশ্বের দেশ পরিচিতি 3 ধাপে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো, এগুলো হচ্ছে 3 ধাপে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। বিশ্বের দেশ পরিচিতি 2, বিশ্বের দেশ পরিচিতি 3। তো দেখো আমার ইউটিউবে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, একটা ভিডিওতে পৃথিবীর যতগুলো গুরুত্বপূর্ণ দেশের যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য সবগুলো একসাথে ইনক্লুডেড আছে। তো এই চ্যানেলের নামও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, হ্যাঁ, দীপস ক্লাসরুম। এটার মধ্যে আমি 1 ঘন্টার মতো এই ভিডিওটা গেছে, 1 ঘন্টা 27 মিনিট। ওই ভিডিওটা দেখলেই কিন্তু তোমার মোটামুটি আশা করি কভার হয়ে যাবে। তারপরে বাচ্চা পড়লো আবিধানিক ক্রম, মাস্ট 1 মার্ক কমন, ভাবিতে মাস্ট 1 মার্ক কমন, আবিধানিক ক্রম, হ্যাঁ, তাই 2 দিনে দিছি। খুবই ছোট্ট একটা টপিক, বাট এটা আসলে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ডেভেলপ করতে পারবা। পার্টস অফ স্পিচকে আমরা সেকেন্ড অপশন হিসেবে আবার দেখতেছি, হ্যাঁ। এবার থার্ড, মানে কি, আমরা পার্টস অফ স্পিচ নিয়ে 6 দিন 7 দিন পড়াশোনা করতেছি ভাই। ইংরেজিতে 30% হচ্ছে পার্টস অফ স্পিচ আর 20% হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই আছে ইংরেজিতে। এইটুকু ক্লিয়ার থাকলে ইংরেজি ভাই তোমার জন্য প্রায় ক্লিয়ার। এর পাশাপাশি তোমার যদি একটু ন্যারেশন, ভয়েস, টেন্স এর সম্পর্কিত ধারণা সেগুলো একটু ভালো করে ধরতে পারো, তাহলে ইংরেজি নিয়ে তোমার আর ভয় থাকবে না। আর মেমোরাইজিং, মুখস্থ আইটেম, এটা নিয়ে তো আমি বলে দিব লাস্টে, শুধু বলে দিব না কোন টপিক আসবে, কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দিব। সো ওয়েট অ্যান্ড সি। নাটকের জন্য 3টা ক্লাস যাবে বাংলায়। তারপর দেখো সিকোয়েন্স অফ টেন্স, ছোট্ট ছোট্ট যে গ্রামার আইটেম 2-3-4-5 লাইনের, এগুলো এখানে আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখে নিও। প্রিপোজিশন, জেনারেল প্রিপোজিশন এবং মেমোরাইজিং এর মধ্যে কিন্তু প্রিপোজিশন যাবে। তারপর দেখো ভৌগোলিক উপনাম, প্রকৃতি, সীমানা, আয়তন ইত্যাদি। বিশ্বের বিখ্যাত হ্রদ, পর্বত, গিরিপথ, আগ্নেয়গিরি ইত্যাদি নিয়ে একদিন পড়লা। বিশ্ব ইতিহাসে নারী নিয়ে পড়াশোনা করলে একদিন। নাটক আরো 4 দিন পড়লা। একইভাবে উপন্যাস তুমি সুন্দর করে 4 দিন পড়বা। নাটক উপন্যাস না পড়ে কিন্তু ঢাবিতে পরীক্ষা দিতে গেলে তোমার ধরা খাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তারপরে দেখো এদিকে লিটারেচার নিয়ে একদিন একটু পড়াশোনা করলে এরপরে পুরোপুরি তুমি রিটেন বেসড প্রিপারেশন নেবে। ইংলিশের ম্যাক্সিমাম টপিক শেষ। ইংলিশে কি পড়া লাগবে ভাই, খুব বেশি পড়া তো লাগবে না। তুমি পার্টস অফ স্পিচ পড়ো, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ো, টেন্স, ভয়েস, ন্যারেশন, এই 3টা খুবই কাছাকাছি, খুবই কানেক্টেড, এগুলো একটু পড়ো। আর এদিকে সেন্টেন্সেস নিয়ে একটু ভালো করে ধারণা রাখতে পারলে আর মুখস্থ আইটেমগুলো পড়তে পারলে অ্যাটলিস্ট 10 পাওয়া সম্ভব, ঠিক আছে। ইংরেজিতে খুব বেশি দুর্বল হলে ঢাবিতে চান্স পাওয়া যাবে না, এমন করা যাবে না, ঠিক আছে। বিশ্বযুদ্ধ চুক্তি কনভেনশন, আলোচিত যুদ্ধ বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান, মহাকাশ। তো বুঝতেই পারতেছো আইসিটি বেসিক আইসিটি থেকে একটু পড়াশোনা করে যাওয়া উচিত। এইবার আমি মুখস্থ আইটেমগুলো বলবো। তার
আগে আরেকটা বিষয় বলে নিই, দেখো এই যে কয়েকদিন আগে একটু নিচে গেলে পেয়ে যাবে একটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম তোমাদেরকে সাম্প্রতিক যুগের জন্য কোন কোন টপিক পড়তে হবে। মোট 10-12টা টপিক ছিল, ওই টপিকগুলো তোমাকে অতি অবশ্যই পড়ে যেতে হবে এবং তুমি চাইলে ওই ভিডিওটা আসলে দেখে নিয়ে যেতে পারো, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা থেকে। যে টপিকগুলো ওইগুলো তুমি তোমার মতো একটু প্রত্যেকদিন অল্প অল্প করে সাজায় পড়লে এখান থেকে কমপক্ষে 10টা প্রশ্ন, কিন্তু সাম্প্রতিক থেকে তুমি 10টা প্রশ্ন পাবা। আর আমি যেগুলো দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক। চলো মুখস্থ আইটেমগুলো কিভাবে পড়বা এবং কোন কোন আইটেমগুলো পড়বা আমি তোমাদেরকে বলে দিই। দেখো পারিভাষিক শব্দ ঢাবিতে 1 মার্ক শিওর কমন, তারপর হচ্ছে বাগধারা ঢাবিতে 1 মার্ক শিওর কমন, তারপরে দেখো বানান উচ্চারণ, এই দুটাকে মুখস্থ আইটেম না, বাট আমি ধরতেছি কারণ শুদ্ধ বানান আর শুদ্ধ উচ্চারণ এটা একটু মনে রাখতে হয় আমাদেরকে, নিয়ম জেনে মনে রাখাটা ভালো। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা 3টা পাচ্ছি শিওর। বাকি শব্দ ভান্ডার, প্রতিশব্দ, বাক্য সংক্ষেপণ, এইগুলোর ভিতর থেকে কম পক্ষে একটা আসবে, ঠিক আছে? তো 4 নাম্বার, হ্যাঁ 4 এমনকি 5টা আসতে পারে। ইংলিশে কি করবা, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং, গ্রুপ ভার্ব। তার পাশাপাশি তোমার হচ্ছে আরো 2-1টা আছে, সেটা আমি বলে দেই। দেখো এই যে তোমার সিঙ্গেল ওয়ার্ড বলে একটা টপিক আছে, ঠিক আছে? সিঙ্গেল ওয়ার্ড, তা এইখানে ব্যাপারটা হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ডস। দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা প্রশ্ন আসে, ইডিয়ম ফ্রেজ থেকে একটা প্রশ্ন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আসে, কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন আসে। বাকি যেগুলো ওগুলো ফ্লাকচুয়েট করে, বাট তুমি ধরে রাখতে পারো কমপক্ষে প্লাস মাইনাস 5টা প্রশ্ন আসবে একদম মুখস্থ আইটেমের উপরে। তো ভাই এখন মেইন সমস্যা কি? মেইন সমস্যা হচ্ছে ভাইয়া আমার মুখস্থ হয় না। তুমি কিচ্ছু না ভাই, এই 50 দিন কি করবা, 50 দিন এই যে প্রত্যেকটা আইটেমের 20টা করে প্রশ্ন সমাধান করবা। ভাই শখ নিয়ে মুখস্থ করতে গেলে হবে না, হবে না মানে হবে না। ভালো করে কোশ্চেন অ্যানালাইসিস করবা, বিশ্বাস করো পরীক্ষার হলে গিয়ে তুমি ওইটা পারবা। অ্যাডমিশনে এরকম হয়, সৃষ্টিকর্তা ওভাবেই তোমাদেরকে অ্যাডমিশনের সিস্টেমটা তৈরি করে দিচ্ছে। তুমি যদি মোটামুটি ভালো করে পড়ো এবং কোশ্চেন বেশি করে সলভ করো, তাহলে কি হচ্ছে, ওই যে পরীক্ষার হলে যখন যায় তুমি অপশনগুলো দেখবা, তোমার কিন্তু মনে পড়ে যাবে। হ্যাঁ, বা তুমি যেটা আইডিয়া করে দিবে ওইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে কিছু না পড়ার থেকে। লাস্ট টাইমে ভাই এই সফটওয়্যার আমার হচ্ছে না ভাই, আমি পড়বো না, না তুমি সুন্দর করে 20টা করে সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন যদি ভালো করে প্রত্যেকদিন সলভ করো, হ্যাঁ তোমার 50 দিনে কয়টা হচ্ছে ভাই, 1000 প্রশ্ন সলভ হচ্ছে। 1000 প্রশ্নে 4টা করে অপশন, 4000 শব্দ, আর কিছু লাগে? ক্যান ইউ ইমাজিন? এই দেখো ইডিয়ম ফ্রেজ তুমি যদি প্রত্যেকদিন 10টা করে সলভ করো ভাই, 50 দিন পরে 500 ইডিয়ম ফ্রেজ তোমার কমপ্লিট হয়ে যাবে। তো কেন তুমি পারবা না বলো? তারপরে দেখো এদিকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেলা সমস্যা, ভাই প্রত্যেকদিন 20টা করে পড়ো, 20টা করে পড়ো, সারাদিন তো পড়তে হবে। 1000 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে বাকি থাকে। ঢাবিতে তো কোশ্চেন সহজ দিবে, ইংরেজি প্রশ্ন সবচাইতে সহজ হয়, কিন্তু এখানে ফেল করে, ইটস ট্রু, বাট সহজ হয়। কারেক্ট স্পেলিং কয়টা আছে ভাই? সর্বসাকুল্যে 400 ভালো করে পড়লেই হয়ে যায়। তো 10টা করে পড়লেও তোমার 40 দিনে কমপ্লিট হয়ে যাবে। এগুলো তুমি পারবা না। এই 5 নাম্বার তুমি কেন ছাড়বা ভাই? এই 5 নাম্বার হবে তোমার শক্তি। কেন তুমি রিটেন নিয়ে চিন্তা করতেছো, মেমোরাইজিং নিয়ে চিন্তা করতেছো? সেগুলো সবই সমাধান আছে, ঠিক আছে? সবকিছুর সমাধান তুমি আজ পাবা। গ্রুপ ভার্ব এটা একটু প্যারার, বাট চেষ্টা করবা হয়ে যাবে। পারিভাষিক শব্দ, বাগধারা, প্রতিশব্দ, বানান, উচ্চারণ এগুলো খুব বেশি নাই রে ভাই। এখানে তুমি 10টা করে পড়লেও দেখো 500 হইতেছে। তুমি 20টা করে পড়ো, এই দুইটা শিওর আসবে, পারিভাষিক আর বাগধারা। এগুলো 20টা করে পড়ো, বাকিগুলো 10টা করে পড়ো, 30 দিনের পরে শেষ হয়ে যাবে। সো আমি কি বুঝাইতে পারছি? প্রত্যেকদিন 3টা সেগমেন্টে তুমি পড়বা, এই 3টা সাবজেক্টই ভালো করে গুরুত্ব দিবা। এবং এরপরে আরেকটা বিষয় থাকে কি ভাই, রিটেন নিয়ে আমার মেলা চিন্তা, বুঝছেন? রিটেন নিয়ে কি করবো ভাই? লাস্ট টাইম চলে আসছে, আমি রিটেন কিছু পারি না। দেখো রিটেনে বেশি কিছু লাগে না। রিটেনের মূল বই ভিত্তিক কি করতে হবে, মূল বই ভিত্তিক তোমার অনুধাবন, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকদিন 2টা করে সারমর্ম করো, 100 দিন 100টা হয়ে যাবে। তুমি রিটেনে বাংলায় আর 15 নম্বর নিয়ে প্যারা নাই। একেবারে ইংলিশে কি প্যারাগ্রাফ, তার পাশে কি ওইদিকে সেন্টেন্স বিল্ডিং, সবই মূল বইয়ের ভিতরে। মূল বইয়ের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে, মূল বইয়ের গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে তুমি সুন্দর করে সেন্টেন্স বিল্ডিং প্র্যাকটিস করবা, দেখবো ওখান থেকে কেমন আসছে। মূল বইয়ের যে টপিকগুলো যদি ভালো করে বাংলা করতে পারো, খুব বেশি ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে এটা আসলে দরকার নাই। তুমি জাস্ট টপিকগুলো ভালো করে পারফর্ম করতে পারতেছো, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আলটিমেটলি তোমাকে কি লক্ষ্য রাখতে হবে, যে তুমি সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে পারতেছো কিনা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করতে পারতেছো না কিনা, এইটুকু। এই 4-5টা টপিক পাশাপাশি চাইলে তুমি ভাব সম্প্রসারণটা প্র্যাকটিস করতে পারো, পদ পরিবর্তন প্র্যাকটিস করতে পারো, আর ওইদিকে হচ্ছে তোমার এক্সপ্লানেশন প্র্যাকটিস করতে পারো, রিয়ারেঞ্জ, স্টোরি, আর কয়েকটা আইটেম আছে। তো আলটিমেটলি তুমি যদি রিটার্ন অংশে ভালো করতে চাও, এই 5-6টা আইটেমে তোমাকে খুব ভালো হইতে হবে। আলটিমেটলি এখন শিখতেছো যে কিভাবে একটি বাক্য সুন্দর করে লেখা যায়, এইসব আসলে দরকার নাই। টপিক বেসড প্রিপারেশন নাও। মিনিমাম ইংলিশের 5টা 6টা স্ট্রাকচার যদি ভালো করে করতে পারো, রিটেনে তোমার
কোনো প্যারা হবে না। এবং ফাইনালি যারা আমাদের কোর্সে থাকবে, আমাদের অবশ্যই ঢাবিখা কোর্স রয়েছে, দেখো তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কি করতেছি, এখানে সর্বমোট 150+ ক্লাস, অনেকগুলা ক্লাস হয়েছে, 12-13টা করে প্রত্যেকটা সাবজেক্টে আমরা আগাই গেছি, ঠিক আছে। তবে এই ক্লাসগুলো রেকর্ডেড আছে, যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও শিওর তুমি প্রিপারেশন নিতে পারো, আমরা তোমাদেরকে ওইভাবেই উজ্জীবিত করার চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি যে তোমাকে উজ্জীবিত রাখতে হবে এবং তোমাকে সবচাইতে সহজ উপায়টা আমরা দেখাবো, এবং পরিশ্রম করার দায়িত্ব তোমাদের, বাকিটা কিন্তু আমরা দেখবো যে কিভাবে আসলে তোমাকে বেস্ট আউটকামটা বের করা যায়। আমরা তোমাকে সবগুলো টপিকের সবগুলো বিষয় সহজ রিপ্রেজেন্টেশনটা দিব। এখনো চাইলে তোমরা যুক্ত হতে পারো। কোর্স ফি হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে কম্বো ব্যাচ, ঠিক আছে। মনে করো রিটেন এবং এমসিকিউ দুইটার জন্যই। তো আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিটেন বুক। এই রিটেন বুকের ভিতরে আমি তোমাদের যা বললাম, বাংলা অংশ, অনুধাবন প্রশ্ন, প্রত্যেকটা সারমর্ম একদম সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় কিভাবে লিখবা ট্রিক্স সহ, হ্যাঁ, একদম হাতে ধরায় শিখাই দেওয়া আছে। মানে বইটা যদি তুমি নিজে পড়ো, হ্যাঁ, তাইলেই তুমি বুঝতে পারবা যে এই বইটার মধ্যে বোঝানো আছে যে কিভাবে একটা সারমর্মতাকে ফুটাই তুলতে হবে, প্রত্যেকটা লাইনের থেকে কিভাবে আসলে অনুধাবন প্রশ্ন দিবে, সবকিছু যুক্ত করা আছে। ইংলিশের ক্ষেত্রে প্যারাগ্রাফ সব থেকে গুরুত্বপূর্ণ টেক্সট বেস প্যারাগ্রাফ এবং নন টেক্সচুয়াল প্যারাগ্রাফও কিন্তু অ্যাড করা হয়েছে। তো এমন কোনো টপিক নাই যেটা রিটেনের জন্য সম্ভাব্য কিন্তু এই বইটাতে নাই। এই বইটা কারা পাবে? এই বইটা পাবে মূলত আমাদের এই যে কম্বো ব্যাচ, অর্থাৎ এমসিকিউ এবং রিটেন, এই দুইটার কম্বো ব্যাচে যারা থাকবে। তার পাশাপাশি আমাদের কিন্তু আলাদাভাবে রিটেন নিয়ে যদি তুমি প্যারা খাও, তাহলে রিটেনের জন্য আলাদা করে কিন্তু রিটেন কোর্স রয়েছে। তো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করো, অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাইতে পারো।